আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন প্রধানমন্ত্রী। বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে, মিয়ানমার সরকার। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে, আমির খসরু। শাহজালাল মাজারের দান বাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা। নতুন পে স্কেলের প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রিসভায়। সিরাজগঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়ি বহরে হামলা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু করছে হাইওয়ে পুলিশ। ঝিনাইদহ সীমান্তে নারী শিশু সহ ৪ জনকে পুশিনের চেষ্টা, বিজেপির বাধা। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক। সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে ভারতে এবার স্কুল ঠিক করো আন্দোলন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রাস্তায় বসে ভাঙচুর ও বিশৃঙ্খলা তৈরির রাজনীতি ছেড়ে জনগণের জন্য কাজ করুন। আপনাদের কাছে যদি জ্বালানি বা বিদ্যুৎ সমস্যা সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা থাকে তবে তা জনগণের সামনে উপস্থাপন করুন। যদি আপনাদের পরিকল্পনা ৬ মাসের মধ্যেও সমস্যার সমাধান করতে পারে তবে সরকার তা সানন্দে বাস্তবায়ন করবে। শনিবার রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মহাপ্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ৫ বছরের মধ্যে দেশের ৫০৩টি উপজেলার প্রত্যেকটি হাসপাতালকে ১৫১ শয্যায় রূপান্তর করা হবে। এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে মা ও শিশুরা নিজ এলাকায় উন্নত চিকিৎসা সুবিধা পাবেন। বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। মিলাদ ও দোয়া মাহফিলে সহস্রাধিক নেতাকর্মীর সমর্থক অংশ নেন। মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের জন্য একটা আনন্দের দিন যে এই দিনে এই নেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জুড়িয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশকে বারবার তার নেতৃত্ব সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আজকে বিএনপি যা অর্জন, একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল এবং এই দীর্ঘ সংগ্রাম ও লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মিয়ানমারের সেনা সমর্থিত সরকার শনিবার ঘোষণা দিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারা বর্তমানে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা প্রায় ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে ফেরত নিতে ইচ্ছুক। জান্তা সমর্থিত সরকার নিশ্চিত করেছে এসব রোহিঙ্গা দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাসিন্দা ছিলেন। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এমন একটি সময় এলো যখন রোহিঙ্গা শরণার্থী সংকট ৯ বছরে পড়ছে। ২০১৭ সালে নৃশংস সামরিক অভিযানের কারণে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশের হিসেবে ৮ লাখের বেশি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। বাংলাদেশের কক্সবাজারের আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এসব সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাও মিয়ানমার সামরিক বাহিনী ও জাতিগত মিলিশিয়াদের নৃশংস সহিংসতা থেকে রক্ষা পেতে আগেই বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছে। এই সামরিক অভিযানের সার্বিক ব্যাপ্তি, সুসংগঠিত রূপ ও ভয়াবহতার কারণে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ তুলেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব দিতে হয়েছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, রাজনীতিতে কঠিন সময় আসে, যারা সেই কঠিন সময় পার হতে পারেন, চাপ সহ্য করতে পারেন এবং নিপীড়ন নির্যাতনের মধ্যেও টিকে থাকতে পারেন, তারাই বাংলাদেশের মানুষের সত্যিকারের হৃদয়ের নেতা। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সত্যিকারের হৃদয়ের নেতা। হযরত শাহজালাল রহমতুল্লাহর দান বাক্সে এবার মিলেছে প্রায় ৭১ লাখ টাকা। সাথে পাওয়া গেছে স্বর্ণালংকার এবং বিভিন্ন দেশের মুদ্রা। নানা প্রত্যাশা নিয়ে অনেকেই লিখেছেন চিঠি। এসব চিঠিতে উঠে এসেছে পারিবারিক অশান্তি, পরিবারে মাদকের ভয়াবহতা, এমনকি রাজনৈতিক প্রত্যাশাও। প্রায় ১ মাস ৪ দিন পর শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় দান বাক্স খোলা। ৩টি ডেক ও ৩টি বাক্স খুলে জড়ো করা হয় দানের টাকা। সকাল ১০:৩০ থেকে শুরু হয় গণনা। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে সন্ধ্যা পর্যন্ত গণনা করেন টাকা। এবার দান হিসেবে পাওয়া গেছে ৭০,৮৮,৬৭২ টাকা। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ ও ১ ভরি ২ আনা রৌপ্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি রায় প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিসভা সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি প্রস্তাবটি নীতিগতভাবে চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রীর সম্মতি মিললে চলতি সপ্তাহে এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানোর কথা খসড়ায় রাখা হয়নি। উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানোর পক্ষে মত দিয়েছে সচিব কমিটি। খসড়া প্রস্তাব অনুযায়ী নবম পে স্কেলে ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে বাড়ানো হবে মূল বেতন, দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তারাস আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হামলার সময় এমপিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় তার গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি। এ ঘটনায় এমপি আইনুল হক আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এ নিয়ে ভিডিও বার্তা দিয়ে সংসদ সদস্য আইনুল হক বলেন, আমার উপর হামলা করা হয়েছে। আমি একজন সরকার দলীয় এমপি হয়েও নিরাপদে নেই। আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার উপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ধানগড়া এলাকায় এমপি আইনুল হক অবস্থানকালে তাকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়ক নিরাপত্তা নিশ্চিত করা ও ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালু করছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার ১৮ আগস্ট থেকে দেশের ব্যস্ততম এই মহাসড়কে এই প্রযুক্তি নির্ভর কার্যক্রম চালু করা হচ্ছে। হাইওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারই শুধু নয়, এই প্রযুক্তিতে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাও নেওয়া যাবে দ্রুত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম শুরু হচ্ছে। হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানায়, অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানো সহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 4 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বিজিবি। শনিবার দুপুরে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ উপজেলার চাপাতলা সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করে বলে জানিয়েছেন বিজিবি 58 ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুল ইসলাম। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুপুর 1:30টার দিকে ভারতের মহেন্দ্র ক্যাম্পের বিএসএফ সদস্যরা 4 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেন। বিষয়টি নজর আসলে তাদের প্রতিহত করে কুসুমপুর বিউপির বিজিবির টহল দল।
বিজিবির বাধা পেয়ে তারা শূন্য রেখা থেকে 150 গজ ভারতের অভ্যন্তরে কলা বাগানের ভেতর অবস্থান করছেন। এ দলে 2 জন পুরুষ, 1 জন নারী ও 1 জন শিশু রয়েছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ক্রিয়েটর স্টুডিও নামে একটি নতুন এবং সম্পূর্ণ আলাদা অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত এই অ্যাপটি ক্রিয়েটরদের ভিডিও বা পোস্টের দর্শক বাড়াতে এবং ভক্তদের সঙ্গে আরও সহজ যোগাযোগ রাখতে সাহায্য করবে। কিছুদিন পরীক্ষামূলকভাবে চলার পর iOS বা অ্যাপল ব্যবহারকারীদের জন্য এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। নতুন এই অ্যাপটিতে ফেসবুক তাদের নিজস্ব এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট বা সাহায্যকারী যুক্ত করেছে। এটি ক্রিয়েটরদের কাজের ধরন, তার লক্ষ্য এবং দর্শকদের পছন্দ বুঝে বিভিন্ন পরামর্শ দেবে। আগে নিজেদের পেজের অবস্থা বা পারফরমেন্স বুঝতে ক্রিয়েটরদের অনেক জটিল চার্ট বা হিসাব নিকাশ দেখতে হতো, কিন্তু এখন তারা চাইলেই এআইকে সরাসরি প্রশ্ন করতে পারবেন, যেমন আমার কখন পোস্ট করা উচিত বা মানুষ আমার পোস্টে কি বলছে। এআই এসব প্রশ্নের খুব দ্রুত ও সহজ উত্তর দিয়ে দিবে। ভারতের সরকারি স্কুলের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনার প্রতিবাদে শুরু হয়েছে স্কুল ঠিক করো নামে সামাজিক আন্দোলন। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নিজের গ্রাম সন্তুক পিম্পরি থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর একটি জেলা পরিষদ স্কুল পরিদর্শন করেন দীপকে। সেখানে স্কুলের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, স্কুলের শৌচাগারে পানি নেই, ভাঙা জানালা, রাজনৈতিক ব্যানার দিয়ে ঢেকে রাখা হয়েছে। পর্যাপ্ত শিক্ষার্থী থাকলেও বসার জন্য রয়েছে মাত্র 4টি বেঞ্চ। দীপকে বলেন, স্বাধীনতার 80 বছর পরও যদি একটি স্কুলে পানির ব্যবস্থা না থাকে তাহলে দেশের অগ্রগতি কিভাবে সম্ভব? শিক্ষার্থীরা কি শৌচাগার ব্যবহারের জন্য বাড়িতে ফিরে যাবে, এমন প্রশ্নও তোলেন তিনি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।